তুমি এটা চুরি করনি তো? এই অপবাদ শুনে অবনীর চোখ ভেজে উঠল, কারণ গৌতমের কাছে নীলের প্রশ্নের কোনো উত্তর ছিল না। অবনী কাপা গলায় বলল, গৌতম, কি হলো? তুমি চুপ কেন? সত্যি বলো, এই নেকলেস তুমি কোত্থেকে এনেছ? সত্যি কি তুমি এটা চুরি করেছ? আমি ভাবতেও পারিনি তুমি এত নীচ কাজ করবে। না অবনী, আমি নেকলেস চুরি। আচ্ছা, এবার বুঝেছি, তুমি যৌতুকের মালপত্র থেকে এটা চুরি করেছ। লজ্জা হওয়া উচিত তোমার। যে থালায় খাও সেই থালাতেই ফুটো করো। আমি এখনই সবাইকে তোমার আসল রূপ দেখাচ্ছি, শালা চোর। গৌতম অবনীকে কিছু বোঝানোর সুযোগ পাওয়ার আগেই নীল সুযোগ বুঝে পরিবারের বাকিদের কাছে চলে গেল। সবাই যখন মুন্সিজিকে বিদায় জানাতে গেটের কাছে দাঁড়িয়েছিল, নীল চিৎকার করে বলল, দাদিশা, আপনারা সবাই এখানে গেটে দাঁড়িয়ে আছেন, আর এদিকে গৌতম যৌতুকের মালে হাত সাফ করে ফেলেছে। এই দেখুন কত দামি নেকলেস চুরি করেছে। নীলের আওয়াজ শুনে সবাই একে অপরের দিকে তাকাতে লাগল। পার্টিতে একের পর এক বড় বড় ধাক্কা লেগেই যাচ্ছিল, কিন্তু এবারের ঘটনা ছিল অনেক বেশি গুরুতর। নেকলেসটি দেখা মাত্রই গায়ত্রী দেবীর চোখ রাগে লাল হয়ে উঠল। এখন প্রশ্ন হল, গৌতম কি অবনীর সামনে নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারবে? এরপর পার্টিতে আর কি বড় ঘটনা ঘটতে যাচ্ছে, এই সব প্রশ্নের উত্তর মিলবে খুব শীঘ্রই। নীলের কথা শুনে সবাই বাড়ির ভেতরে জড়ো হয়ে গেল। সবার তীক্ষ্ণ ও সন্দিগ্ধ চাহনি দেখে অবনীর মন ভয়ে কুঁকড়ে গেল। অপমানে আর লজ্জায় সে কারো দিকে তাকাতে পর্যন্ত পারছিল না। এই দেখুন, আমাদের প্রিয় ঘর জামাই কত বড় হাত মারার তালে ছিল। যখন কারো নজর এদিকে ছিল না, তখনই সে হাত সাফ করে দিয়েছে। ভাগ্যিস আমি দাদাকে দেখে ফেলেছিলাম, নইলে কে জানে যৌতুকের আর কি কি জিনিস সে চুরি করার ফন্দি করেছিল। এই কথা শুনে সানায়া নীলের হাত থেকে নেকলেসটি নিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। তারপর রাগত স্বরে তার দাদিকে বলল, দাদিশা, এটা তো সেই ১৩ লাখ টাকার নেকলেস যেটা জুয়েলারি স্টোরে আমার পছন্দ হয়েছিল। এই ঘর জামাই ১-২ লাখে সন্তুষ্ট হয়নি, একেবারে ১৩ লাখ টাকার উপর হাত দিয়েছে। গায়ত্রী দেবী তৎক্ষণাৎ চশমা খুলে রাগী চোখে গৌতমের দিকে তাকালেন। সানায়া কাঁদতে কাঁদতে গায়ত্রী দেবীর কাছে গিয়ে বলল, নিশ্চয়ই রাঠোর পরিবার জানত যে আমার এই নেকলেসটা খুব পছন্দ, তাই তারা আমার জন্যই এটা প্যাক করে পাঠিয়েছিল। কিন্তু এই গৌতমের নজর আমাদের সব কিছুর ওপর। দাদিসা, এখনই পুলিশকে ফোন করুন। ওকে আজই পুলিশের হাতে তুলে দিতে হবে। আজ যদি ওকে ছেড়ে দেওয়া হয় তবে ওর সাহস আরও বেড়ে যাবে। সানায়ার কথা শুনে গায়ত্রী দেবী রাগে অগ্নিশর্মা হয়ে গৌতম আর অবনীর সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি গর্জে উঠে বললেন, আসল তুমি চাওটা কি? আমাদের বাড়ির সুখ কি তোমার সহ্য হচ্ছে না? দাদিসার এই চিৎকার শুনে অবনীর বুক কেঁপে উঠল। গীতা আর অনিলের চোখে মুখেও চরম অস্থিরতা দেখা দিচ্ছিল। গায়ত্রী দেবী আরও কিছু জিজ্ঞাসা করার আগেই অবনী নিচু স্বরে গৌতমকে বলল, তুমি সত্যি বলো, এই নেকলেস তোমার কাছে কোত্থেকে এলো? আমি যদি কিছু বলি তবে কি তুমি আমার কথা বিশ্বাস করবে? অবনী কোনো উত্তর না দিয়ে সরাসরি গৌতমের চোখের দিকে তাকিয়ে রইল। এটা আমাকে অন্য কেউ দিয়েছে, বিশেষ করে তোমাকে দেবার জন্য। আচ্ছা, বাহ, খুব ভালো। তোমার মতো একজন ফালতু মানুষকে কেন কেউ এত দামি জিনিস দিতে যাবে? এই পার্টিতে বাকি সবাই কি মরে গেছে নাকি? অন্তত মিথ্যেটা এমনভাবে বলো যাতে আমাদের হজম হয়। আমি মিথ্যা বলছি না, এই নেকলেস অবনীর জন্যই এসেছে। শুধু এই নেকলেস নয়, এখানে রাঠোর পরিবারের পক্ষ থেকে যত উপহার এসেছে তার আসল কারণও অবনী নিজেই। অবনী যদি আজ এখানে না আসত তবে এই উপহারগুলো এখানে থাকত না। গৌতমের কথা শুনে সবাই চরম বিস্ময়ে একে অপরের দিকে তাকাতে লাগল। রঘুবীর আর সিদ্ধার্থের তো পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার জোগাড়, কিন্তু অবনীর মনে তখনও গৌতমের কথার প্রতি বিন্দুমাত্র বিশ্বাস ছিল না। গৌতম তা আন্দাজ করতে পেরে সুযোগ বুঝে মুন্সিজিকে ফিরে আসার জন্য একটি মেসেজ পাঠিয়ে দিল। গৌতম, অনেক হয়েছে, আর কত মিথ্যে বলবে? তোমার জন্য আমাদের পরিবারকে কতটা অপমানিত হতে হচ্ছে তা কি তুমি দেখতে পাচ্ছ না? আমি আর কিছু শুনতে চাই না, এখনই দাদির পায়ে পড়ে ক্ষমা চাও। আমি সত্যি বলছি অবনী, নেকলেসটি আমি চুরি করিনি। তোমার যদি বিশ্বাস না হয় তবে তুমি পুলিশ ডাকতে পারো। সানায়ার আগে ফেটে পড়ে বলল, হ্যাঁ, সেটা তো আমরা করবই। আজ তুমি এখান থেকে নিস্তার পাবে না। এই বলে সানায়া মোবাইল বের করে পুলিশের নম্বর ডায়াল করতে শুরু করল, কিন্তু অবনী তাকে থামিয়ে দিয়ে বলল, ১ মিনিট সানায়া, এখনও কিছু প্রমাণিত হয়নি। সানায়া গর্জে উঠল, এখন আর কি প্রমাণ বাকি আছে? তোমার স্বামী চোর ছিল, চোর আছে, আর চোরই থাকবে। সানায়া নম্বর ডায়াল করতে যাবে, ঠিক তখনই দেখল মুন্সিজি সামনের দিক থেকে ফিরে আসছেন। মুন্সিজিকে আবার পার্টিতে দেখে গায়ত্রী দেবী হতম্ভম্ব হয়ে গেলেন।
তিনি ভাবলেন আজ এইসব হচ্ছেটা কি। গায়ত্রী দেবী কিছু জিজ্ঞাসা করার আগেই মুন্সিজি তার গার্ডদের ইশারা করলেন। তার চোখ রাগে লাল হয়েছিল। এত বড় সাম্রাজ্যের মালিক গৌতমের অপমান। মুন্সিজি গম্ভীর স্বরে নির্দেশ দিলেন, সব ফেরত নিয়ে চলো, এখানে একটি জিনিসও থাকবে না। গায়ত্রী দেবী অবাক হয়ে বললেন, কি হয়েছে, আপনি এসব? দয়া করে এখন আমি কারোর সাথে কোনো কথা বলতে চাই না। মুন্সিজির কথা শোনামাত্র গার্ডরা হলের সমস্ত উপহার আবার গাড়িতে ওঠাতে শুরু করল। পরের কাহিনী জানতে দেখতে থাকুন পরবর্তী এপিসোডগুলো শুধুমাত্র পকেট এফএম ইউটিউব চ্যানেলে। আর রয়্যাল ওয়ারিশের সব এপিসোড শুনতে এখনই ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ, লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে।